1948 খ্রিস্টাব্দে ইসরায়েল রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই আরব রাষ্ট্রগুলির সঙ্গে তার সংঘর্ষ শুরু হয়েছে। 1948 খ্রিস্টাব্দের 14ই মে মধ্যরাত্রিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে তা আরব রাষ্ট্রগুলির দ্বারা আক্রান্ত হয়। 1949 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের উদ্যোগে যুদ্ধবিরতি ঘটে। যুদ্ধবিরতির পর বৈদেশিক ক্ষেত্রে ইসরায়েল 3টি সুস্পষ্ট নীতি গ্রহণ করে, যেগুলি ছিল: 1. আরব দেশগুলির সঙ্গে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রকে সুসংহত করা, 2. বিশ্বের সমস্ত ইহুদিদের নবপ্রতিষ্ঠিত এই রাষ্ট্রে ফিরিয়ে আনা, এবং 3. অতি দ্রুত এই রাষ্ট্রের অর্থনীতি বৃদ্ধি করা। ইসরায়েল আরব দেশগুলির সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চাইলেও আরব রাষ্ট্রগুলির পক্ষে ইসরায়েলের অস্তিত্ব মেনে নেওয়া সম্ভব ছিল না। তারা মনে করত আরবদের অন্যায়ভাবে বিতাড়িত করে ইহুদিরা প্যালেস্টাইন জবরদখল করেছেন, তাই তারা নানাভাবে ইসরায়েলের বিরোধিতা করতে থাকে। জন্মলগ্ন থেকে শুরু হওয়া এই বিবাদ আজও অব্যাহত। ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলির মধ্যে বিবাদের মূল 3টি কারণ ছিল: 1. সীমানা সম্পর্কে ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলির পরস্পর বিরোধী দাবি, 2. প্যালেস্টাইনের ইসরায়েল অঞ্চল থেকে বিতাড়িত আরব উদ্বাস্তুদের সমস্যা, এবং 3. অধিকৃত অঞ্চলে প্যালেস্তিনীয় আরব সমস্যা। আরবদের বক্তব্য ছিল যে পশ্চিমী রাষ্ট্রবর্গ আত্মনিয়ন্ত্রণ ও জাতীয়তাবাদের সকল আদর্শ উপেক্ষা করে একটি আরব অধ্যুষিত অঞ্চল থেকে আরবদের বিতাড়িত করে সেখানে ইহুদিদের আবাসস্থল তৈরি করেছে। অপরপক্ষে ইহুদিরা মনে করত যে ইসরায়েল হল ইহুদিদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত আবাসস্থল। আরবরা এর অস্তিত্ব বিপন্ন করতে সচেষ্ট। যাই হোক, 1948-এর সংঘর্ষের পর মাঝে মাঝে বিরতি ঘটলেও দুই পক্ষের বিবাদ ও সংঘর্ষ আজও অব্যাহত। 1948 খ্রিস্টাব্দে যে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়, 1949-এ তার বিরতি ঘটে। এ সত্ত্বেও নানাভাবে ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রসমূহের সংঘর্ষ চলতেই থাকে। 1956 খ্রিস্টাব্দে এই সংঘর্ষ পুনরায় যুদ্ধের রূপ নেয়। 1956 খ্রিস্টাব্দে নাসের সুয়েজ খাল জাতীয়করণ করেন এবং সুয়েজ খালে ইসরায়েলি জাহাজের প্রবেশ নিষিদ্ধ হয়। ইসরায়েল এর বিরুদ্ধে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে আবেদন করে, কিন্তু এতে কোনো ফল হয় না। পরবর্তীকালে 1956 খ্রিস্টাব্দে 29 অক্টোবর ইসরায়েল মিশরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সুয়েজ খাল জাতীয়করণের প্রতিবাদে ইংল্যান্ড ও ফ্রান্স মিশরের বিরুদ্ধে বিমান হানা শুরু করে। এক সপ্তাহের মধ্যেই ইসরায়েল সমগ্র সিনাই দ্বীপ দখল করে নেয়। ইসরায়েল আক্রমণ করার কয়েক ঘন্টার মধ্যেই নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে। ইসরায়েলকে তার নিজের এলাকায় ফিরে যেতে বলা হয়। বলা বাহুল্য, ব্রিটেন ও ফ্রান্সের ভেটো প্রদানের ফলে এই প্রস্তাব বাতিল হয়ে যায়। 1 নভেম্বর জাতিপুঞ্জের সাধারণ সভার বৈঠক আহ্বান করা হয়। 2 নভেম্বর সাধারণ সভা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক উত্থাপিত একটি খসড়া প্রস্তাব গ্রহণ করে। এই প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতি, সৈন্য অপসারণ এবং সংশ্লিষ্ট এলাকায় সৈন্য বা অস্ত্রশস্ত্র পাঠানো বন্ধ করতে বলা হয়। 5 নভেম্বর সাধারণ সভা আরব ইসরায়েল সীমান্তে শান্তি বজায় রাখার জন্য জাতিপুঞ্জের সেনাবাহিনী গঠনের প্রস্তাব দেয় এবং 10টি দেশের সেনাবাহিনী নিয়ে অচিরেই জাতিপুঞ্জের সেনাবাহিনী গড়ে ওঠে। মধ্যপ্রাচ্যের এই সংকটের দিনে সোভিয়েত রাশিয়া হাঙ্গেরিতে বিদ্রোহ দমনে ব্যস্ত ছিল। 5 নভেম্বর সোভিয়েত প্রতিনিধি সাধারণ সভার বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি তীব্র ভাষায় ব্রিটেন ও ফ্রান্সের নীতি সমালোচনা করে বলেন যে প্রয়োজনে ওই দুই দেশের বিরুদ্ধে রকেট ব্যবহার করা হবে। মধ্যপ্রাচ্যে সোভিয়েত স্বেচ্ছাসেবক বাহিনী পাঠাবার কথাও বলা হয়। বলা বাহুল্য, এই বলিষ্ঠ ঘোষণার ফলে আরব রাষ্ট্রগুলির ওপর সোভিয়েত প্রভাব বৃদ্ধি পায়। যাই হোক, 15 নভেম্বর জাতিপুঞ্জের আপাতকালীন সেনাবাহিনী মিশরে উপস্থিত হয়। ধীরে ধীরে ইসরায়েল, ব্রিটিশ ও ফরাসি সেনাবাহিনী অপসারিত হয় এবং জাতিপুঞ্জের বাহিনী শান্তিরক্ষার দায়িত্ব গ্রহণ করে। উভয় পক্ষই পরস্পর অধিকৃত স্থানসমূহ পরস্পরকে ফেরত দিয়ে দেয়। আগামী দিনে ইসরায়েল ও সংযুক্ত আরব প্রজাতন্ত্রের মধ্যে শান্তি বজায় রাখার জন্য উভয় রাষ্ট্রের সীমায় সম্মিলিত জাতিপুঞ্জের সামরিক বাহিনী মোতায়েনের ব্যবস্থা করা হয়। 1957 থেকে 1967 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ 10 বছর এই অঞ্চলে শান্তি বজায় থাকে, কিন্তু দুই পক্ষের সম্পর্কের কোনো উন্নতি হয় না। 1956 যুদ্ধের পর ইসরায়েলের অনেক সুবিধা হয়, যেমন ইসরায়েলে শান্তি প্রতিষ্ঠিত হয় এবং ইসরায়েলে আরবদের অনুপ্রবেশ বন্ধ হয়ে যায়। এছাড়া এইলাট বন্দর সক্রিয় হয়ে ওঠে এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইসরায়েলের বাণিজ্য বৃদ্ধি পায়। এদিকে আরবরা ইসরায়েলকে মানতে পারছিল না এবং তাকে ধ্বংস করার জন্য সচেষ্ট হয়ে উঠেছিল। 1959 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের মহাসচিব দাগ হ্যামারশিল্ড বলেন যে আরব ইসরায়েল সীমান্তে মোটামুটি শান্তি বজায় থাকলেও জাতিপুঞ্জের বাহিনী সরে গেলেই
সেখানে সংঘর্ষ শুরু হবে। 1956 খ্রিস্টাব্দের সুয়েজ সংকটের পর ইসরায়েল ও আরব রাষ্ট্রসমূহের সীমানায় রাষ্ট্রসংঘের শান্তিরক্ষার বাহিনী মোতায়েন করা হয়েছিল। 1956 খ্রিস্টাব্দ থেকেই ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সীমান্ত সমস্যা চলছিল। জাতিপুঞ্জের একটি কমিশন দীর্ঘদিন চেষ্টা করেও এই সমস্যা সমাধানে ব্যর্থ হয়। তখন সিরিয়া যুদ্ধের প্রস্তুতি শুরু করে এবং ইসরায়েলের আক্রমণাত্মক কার্যকলাপ বন্ধ করার জন্য 1967 খ্রিস্টাব্দের মে মাসে মিশরের রাষ্ট্রপতি নাসের সিরিয়া, ইয়েমেন ও ইরাকের সঙ্গে এক আত্মরক্ষামূলক চুক্তি স্বাক্ষর করেন। পরবর্তীকালে জর্ডন, সৌদি আরব, কুয়েত এবং অন্যান্য আরব রাষ্ট্র এই বিষয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্রকে সমর্থন করে। 1967 খ্রিস্টাব্দের 17 মে নাসের ইসরায়েল আরব সীমান্ত থেকে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষাকারী বাহিনী প্রত্যাহার করে নেওয়ার জন্য জাতিপুঞ্জের কাছে আবেদন জানান। এই সময় জাতিপুঞ্জের সেনাবাহিনী মিশর ভূখণ্ডে অবস্থান করছিল। জাতিপুঞ্জের তৎকালীন সেক্রেটারি জেনারেল ইউথান্ট 19 মে শান্তিরক্ষাকারী বাহিনী প্রত্যাহার করে নেন। মিশর থেকে জাতিপুঞ্জের বাহিনী প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই ইসরায়েল, সিরিয়া ও জর্ডন তাদের সীমান্তে নিজ নিজ সেনাবাহিনী মোতায়েন করে। 20 মে গাজা অঞ্চলের উপর মিশরের কর্তৃক পুনঃপ্রতিষ্ঠিত হয়। আরব লীগ একটি যৌথ ঘোষণার মারফত বলে যে তাদের সংস্থাভুক্ত কোনো সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ সমবেতভাবে তাদের সকলের উপর আক্রমণ বলে বিবেচিত হবে। 12টি আরব রাষ্ট্র এই ঘোষণাপত্রে স্বাক্ষর করে। 20 মে মিশর তার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেয়। 22 মে নাসের টিরান প্রণালী দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচল বন্ধ করে দেন। এরপরে মিশর আকাবা উপসাগর অবরোধ করে এবং এর ফলে ইসরায়েলের এইলাট বন্দর বন্ধ হয়ে যায়। এই বন্দরের মাধ্যমে ইসরায়েলের সমগ্র বৈদেশিক বাণিজ্যের 20% পরিচালিত হতো। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে। ফ্রান্স প্রস্তাব দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন ও রাশিয়ার একত্রে বসে আরব ইসরায়েল বিরোধ ও মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান করবেন। মিশর এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। কুয়েত, মিশর, সিরিয়া, সৌদি আরব, লেবানন, জর্ডন ও টিউনিশিয়া এই আরব দেশগুলির মধ্যে ইসরায়েল বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়। রাশিয়া ঘোষণা করে যে আরবদের উপর কোনো আক্রমণ সোভিয়েত রাশিয়া বরদাস্ত করবে না। 30 মে রাশিয়া ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠায়। এই একই দিনে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলিকে যে কোনো প্রকার আক্রমণাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দেয়। 1967 খ্রিস্টাব্দের 5 জুন ইসরায়েলের বিমান বাহিনী একই সঙ্গে গাজা, সিনাই, সিরিয়া ও সংযুক্ত আরব প্রজাতন্ত্রের উপর আক্রমণ হানে। আক্রমণের আকস্মিকতায় সংযুক্ত আরব প্রজাতন্ত্রের বিমান বাহিনীর অধিকাংশই ধ্বংস হয়ে যায়। বিভিন্ন রণাঙ্গনে আরব সেনাদল বিপর্যস্ত হয়। পরবর্তী 5 দিনের যুদ্ধে ইসরায়েল বাহিনী সহজেই জর্ডন নদী থেকে সুয়েজ খাল পর্যন্ত এলাকা, জর্ডনের কাছ থেকে জেরুজালেমের আরব অধিকৃত অঞ্চল, আকাবা উপসাগরের নিকটবর্তী সারম প্রভৃতি দখল করে নেয় এবং টিরান প্রণালী দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচলের সকল বাধা অপসারিত হয়। মাত্র 6 দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়। ইসরায়েল তার অধিকৃত এলাকা ত্যাগ করতে অসম্মত হয়। জাতিপুঞ্জের সেক্রেটারি জেনারেল ইউথান্টের প্রতিনিধি হিসাবে গুনার জারিং উত্তেজনাপূর্ণ এলাকা ভ্রমণ করেন এবং ইসরায়েলকে আরব অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে বলেন। তিনি আলোচনার ভিত্তিতে দুপক্ষের মধ্যে শান্তি স্থাপনে উদ্যোগী হন, কিন্তু যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আরবরা কোনো আলোচনায় রাজি ছিল না। এই যুদ্ধে ইসরায়েলের সাফল্য ছিল ব্যাপক ও চমকপ্রদ। মাত্র 6 দিনের যুদ্ধে তারা সংযুক্ত আরব প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত বহু স্থান দখল করে নেয়। নববিজিত এই অঞ্চল ভবিষ্যৎ যুদ্ধকালে দুই পক্ষের মধ্যে মধ্যবর্তী অঞ্চল হিসেবে কাজ করে। এই অঞ্চলে বসবাসকারী প্রায় 10 লক্ষ আরবের অনেকেই 1948 খ্রিস্টাব্দে গাজা উপত্যকার উদ্বাস্তু শিবিরের বাসিন্দা ছিল। 1967 খ্রিস্টাব্দের আরব ইসরায়েল যুদ্ধবিরতিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসান ও শান্তির সূচনা না বলে একে বরং নতুন সংঘর্ষ ও যুদ্ধের ইঙ্গিত বহনকারী বলা যায়। 1967 এর 6 দিনের যুদ্ধ 1973 সংগঠিত আরব ব্যাপক যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে। এই যুদ্ধের পর থেকেই দুই পক্ষই সমানভাবে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। আমেরিকা ইসরায়েলকে সাহায্য করতে থাকে এবং রাশিয়া দাঁড়ায় আরব রাষ্ট্রগুলির পাশে। 1967 খ্রিস্টাব্দে আরব রাষ্ট্রসমূহ ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল তা ছিল সাময়িক। 1967 যুদ্ধে ইসরায়েল অধিকৃত আরব ভূখণ্ড ইসরায়েল ফিরিয়ে দেয়নি। দুপক্ষই তাই যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল এবং সর্বদা দুপক্ষের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ লেগেই ছিল। রাশিয়া আরবদের এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সম্ভার দিয়ে সাহায্য করছিল। 1968 খ্রিস্টাব্দের 31 অক্টোবর ইসরায়েলের বোমারু বিমান মিশরের রাজধানী কায়রোর কাছে বোমাবর্ষণ করে এবং নীলনদের উপর একটি সেতু ধ্বংস করে।
ডিসেম্বর মাসে ইসরায়েলের বোমারু বিমান জর্ডন ও ইরাকের উপর আক্রমণ চালায়। এর কিছুদিন বাদে ইসরায়েল লেবাননের রাজধানী বেইরুটের বিমানবন্দরে বোমাবর্ষণ করে এবং 13টি বিমান ধ্বংস করে। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ ইসরায়েলের এই আক্রমণাত্মক মনোভাবকে তীব্র নিন্দা করে। 1970 খ্রিস্টাব্দে নাসেরের মৃত্যুর পর সাদাত মিশরের নতুন রাষ্ট্রপতি হন। ইতিমধ্যে আরব জাতীয়তাবাদের বিভিন্ন জঙ্গি গোষ্ঠী বিদেশি ইহুদিদের হাত থেকে মাতৃভূমি উদ্ধারের জন্য তীব্র সংগ্রাম চালাতে থাকে। 1972 খ্রিস্টাব্দে মিউনিক অলিম্পিকে অংশগ্রহণকারী ইসরায়েলি কুস্তিগিররা আরব জঙ্গিদের দ্বারা নিহত হন এবং ইসরায়েলও প্রতিশোধ গ্রহণ করে। এভাবে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। 1973 খ্রিস্টাব্দে 6 অক্টোবর মিশর ও সিরিয়া যুগ্মভাবে ইসরায়েল অধিকৃত অঞ্চলের উপর আক্রমণ শুরু করে। ইহুদিদের বার্ষিক ইয়ম কিপুর উৎসবের দিনে অপহৃত স্থান পুনরুদ্ধারের জন্য আরবরা এই আক্রমণ শুরু করে বলে এই যুদ্ধ ইয়ম কিপুরের যুদ্ধ নামে খ্যাত। মিশরের বিমান ও স্থলবাহিনীর আক্রমণে ইসরায়েল পিছু হটতে থাকে। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইসরায়েলি বাহিনী ছিন্নভিন্ন হয়ে যায়। মিশর সুয়েজ খাল অতিক্রম করে সিনাই পর্যন্ত অগ্রসর হয়। সিরিয়া চারিদিক থেকে যুদ্ধবিরতির সীমা অতিক্রম করে। জর্ডন, সৌদি আরব, টিউনিশিয়া, ইরাক প্রভৃতি রাষ্ট্র মিশর ও সিরিয়ার সঙ্গে হাত মেলায়। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাহায্যে এগিয়ে এলে রাশিয়া ও আরব রাষ্ট্র সমূহের পাশে দাঁড়ায়। মার্কিন মদতপুষ্ট ইসরায়েলি বাহিনী যুদ্ধ শুরুর 9 দিন পরে প্রতি আক্রমণ শুরু করে। ইসরায়েলি বাহিনী 2 দিনের মধ্যেই আরব বাহিনীকে পশ্চাৎপসরণে বাধ্য করে। তারা সিরিয়া সীমান্তে আক্রমণ চালিয়ে গোলান হাইটস দখল করে এবং পশ্চিম দিক থেকে সুয়েজ খাল অতিক্রম করে মিশরীয় বাহিনীর একটি অংশকে চারিদিক থেকে অবরোধ করে। 1973 খ্রিস্টাব্দের 21 অক্টোবর সোভিয়েত নেতৃবৃন্দ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব ডক্টর হেনরি কিসিঞ্জার এর সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেন। 22 অক্টোবর লীগের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করে। কোনো পক্ষে এই প্রস্তাবে আমল দেয়নি। যুদ্ধ চলতেই থাকে। শেষ পর্যন্ত বিবদমান দুপক্ষ 1973-এর 23 ডিসেম্বর শান্তির উদ্দেশ্যে জেনেভায় এক সম্মেলনে বসে। এই সম্মেলনে কয়েকটি সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলি হল, দুপক্ষের দ্বারাই স্বীকৃত সীমানায় আরব ও ইসরায়েলের সৈন্য অপসারিত হবে, প্যালেস্তানীয়দের স্বার্থ সুরক্ষার ব্যবস্থা করা হবে, যেসব স্থান বেসামরিকীকরণ করা হয়েছে তার নিরাপত্তা বিধান করা হবে, খ্রিস্টান, ইহুদি ও মুসলিমদের পবিত্র স্থান রক্ষা করা হবে এবং সুয়েজের পূর্ব তীর থেকে 32 কিলোমিটার দূরে মিশরীয় ও ইসরায়েলি সেনা অপসারিত হবে। বলা বাহুল্য, জেনেভা সম্মেলনের দ্বারা পশ্চিম এশিয়ার সংকটের সমাধান হয়নি। সংকট ও বিক্ষিপ্ত সংঘর্ষের ধারা আজও প্রবাহমান।